আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং কোর্সের নবম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইউজার সম্পর্কে খুঁটিনাটি জেনেছিলাম। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস টুলস সম্পর্কে জানবো। তো আমি এখান থেকে টুলসে ক্লিক করব। টুলসে হোভার করলেই জাস্ট আপনাকে কিন্তু অপশনগুলো দেখাবে যে অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, এই অপশনগুলো দেখাবে। তো এই অপশনগুলো পাওয়ার জন্য আপনি এনশিওর হতে হবে যে আপনি সাইটে লগ ইন করছেন। আর যদি লগ ইনটা কাজ না করে আপনি এনশিওর করতে হবে যে আপনি এখান থেকে জাম্প কন্ট্রোল প্যানেল থেকে এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল সার্ভারটি ইনেবল করে নিয়েছেন। তো আমি এখান থেকে এই যে টুলসে ক্লিক করতেছি। টুলসে অ্যাভেলেবেল টুলসের মধ্যে এখানে কোনোটাই দেখাচ্ছে না, কারণ আমাদের এখানে কিন্তু কোনো অ্যাভেলেবেল টুলস নেই। এখানে একটা অপশন দেখাচ্ছে যে ক্যাটাগরিজ অ্যান্ড টেক্সট কনভার্টার। ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ টু টেক্সট or use the categories and text converter available from the import screen। এখন এখানে বলতেছে যে ওরা বলতেছে যে ক্যাটাগরি থেকে আমাদের ট্যাগে এক্সপোর্ট করার জন্য বা ক্যাটাগরি থেকে ট্যাগে কনভার্ট করার জন্য। তো এটা এই অপশনটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটি কখনোই প্রয়োজন হয় না, এটি এখানে কখনো এক সময় থাকেও না। তারপর হচ্ছে যে ইম্পোর্ট। এখন ইম্পোর্ট অপশনটি কীভাবে কাজ করে, মনে করেন আপনি অন্য একটা থার্ড পার্টি একটা সাইটে কাজ করছেন, সেখানে অনেকগুলো পোস্ট আপনি ক্রিয়েট করছেন। মনে করেন যে আপনি 10টা পোস্ট ওইখান থেকে এক্সপোর্ট করে নিয়েছেন। ওই পোস্টগুলো আপনি চাইলে এই সাইটে কিন্তু ইম্পোর্ট করে নিতে পারবেন। অথবা আপনার ওইখানে থার্ড পার্টি আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি অনেকগুলো মেনু তৈরি করছেন, অনেকগুলো পেজ তৈরি করছেন, বা অনেকগুলো কন্টেন্ট ওইখানে আছে, আপনি চাচ্ছেন যে ওয়ান ক্লিকে কিন্তু এই সাইটে নিয়ে আসতে, তাহলে কিন্তু আপনাকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এখন এই অপশনটি কীভাবে কাজ করে আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এখানে এক্সপোর্টে আগে চলে যাচ্ছি। এক্সপোর্ট অপশনটি কীভাবে কাজ করে, এক্সপোর্ট হচ্ছে যে আপনি যা যা কিছু আছে আপনার সাইটে আপনি কিন্তু এক্সপোর্ট করে নিতে পারেন। যেমন অল কন্টেন্টে দিলে আপনার এখানে মিডিয়াগুলো এক্সপোর্ট হবে, ফেজ এক্সপোর্ট হবে, কন্ট্যাক্ট ফর্ম এক্সপোর্ট হবে, পোস্টগুলো এক্সপোর্ট হবে। তারপর যা যা অপশন আছে এগুলো কিন্তু এক্সপোর্ট হবে, কিন্তু সাইটটা মাইগ্রেট হবে না। আপনাকে এটা এনশিওর হতে হবে আপনার শুধু কন্টেন্টগুলো এক্সপোর্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি পোস্টটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এখন আপনি চাইলে বাই ডিফল্ট অল থেকে আপনি আপনার নির্দিষ্ট ক্যাটাগরিটাকে এক্সপোর্ট করতে পারবেন, বা অথর আলাদা নির্দিষ্ট অথরের জন্য এক্সপোর্ট করতে পারবেন। তারপর ডেট রেঞ্জ দিয়েও এক্সপোর্ট করতে পারবেন। এটি খুবই ভালো একটা অপশন। আমি জাস্ট ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিয়ে দিব। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার মিডিয়াগুলো এক্সপোর্ট করে নিতে পারেন, ফেসগুলো এক্সপোর্ট করে নিতে পারেন। অনেকেই কিন্তু এভাবে ডাটাগুলো কালেক্ট করে রেখে থাকে। তাও আমি আবার ইম্পোর্ট অপশনে ফিরে যাচ্ছি। ইম্পোর্ট অপশন থেকে এই যে এখান থেকে আমাদেরকে কন্টেন্টগুলো ইম্পোর্ট করার জন্য আমাদের একটা অপশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও। এই যে ইম্পোর্ট পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল্ডস, ক্যাটাগরিজ অ্যান্ড টেক্সট ফ্রম এ ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট ফাইল। অর্থাৎ আরেকটা ওয়ার্ডপ্রেস এক্সপোর্ট ফাইল থেকে যদি ওয়ার্ডপ্রেসে অন্য ফাইল ইম্পোর্ট করতে চান, তাহলে আপনাকে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। আর আপনি যদি ডিটেলসে ক্লিক করেন, তাহলে ডিটেলস থেকে কিন্তু আপনি এখানে যা যা ডাটা আছে তা দেখতে পারবেন। যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, এটা একটা প্লাগইন। তো আমি এটা ডিসেবল করে দিচ্ছি, তারপর ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল নাওতে ক্লিক করার পরেই কিন্তু এটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা রান ইম্পোর্টারে ক্লিক করব। তারপর রান ইম্পোর্টার থেকে ওরা বলতেছে যে এখান থেকে আমাদেরকে ব্রাউজ থেকে ফাইলটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আপনি এখানে কী ধরনের ফাইল অ্যাড করতে পারবেন, RSS বা WXR বা এখানে .xml, এই ধরনের ফাইলগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এই ফরম্যাটের বাইরের ফাইল দিলে কিন্তু এখানে ইম্পোর্ট হবে না। তো আমি ব্রাউজ থেকে আমরা যে ফাইলটি এক্সপোর্ট করেছিলাম সেই ফাইলটি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ওপেনে ক্লিক করব। এই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে। তাও আমরা আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট এই শব্দের উপর ক্লিক করব। এখন এখান থেকে আমাদেরকে আগে ইউজার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ইউজার এই কন্টেন্টগুলোর জন্য অ্যাসাইন হবে। তো আমরা এখান থেকে ইউজার থেকে আমাদের একজনই ইউজার ছিল, তাকে আমরা সিলেক্ট করে দিব। আপনার এখানে যদি আরও ইউজার থাকে আপনি এখান থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে ইম্পোর্ট অ্যাটাচমেন্ট দিয়ে দিব, কারণ ওই পোস্টে যা যা এটা অ্যাটাচমেন্ট ছিল, মিডিয়া ফাইল ছিল, আমরা চাই যে ওগুলো ইম্পোর্ট হোক, ডাউনলোড হয়ে আমাদের সাইটে অ্যাড হয়ে যাক। তো ওই জন্য আমরা এই অপশনটি সিলেক্ট করে দিয়েছি। তারপর কন্টেন্ট অপশন, চেঞ্জ অল ইম্পোর্টেড ইউআরএল কারেন্টলি লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সাইট সো দ্যাট দে ক্যান নাও লিঙ্ক টু দিস সাইট। অর্থাৎ এই অপশনটা আমরা অবশ্যই ইনেবল করে দিব। কেন ইনেবল করে দিব, কারণ এই সাইটে যদি অর্থাৎ আমরা যেই কন্টেন্টগুলো অ্যাড করতেছি ওই কন্টেন্টে যদি থার্ড পার্টি ওয়েবসাইট, মানে আমরা যে সাইট থেকে ইম্পোর্ট করতেছি ওই সাইটে যদি কোনো লিঙ্ক থেকে থাকে, তাহলে ওই লিঙ্কটা চেঞ্জ হয়ে আমাদের সাইটের উপর ভিত্তি করে কিন্তু লিঙ্কটা কনভার্ট হয়ে যাবে। তো আমি সাবমিটে ক্লিক করব। এখানে বলতেছে অল ডান, আমাদের পোস্টটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। ইম্পোর্ট হয় নাই, কারণ ইম্পোর্ট না হওয়ার একটাই কারণ হচ্ছে যে এখানে বলতেছে অলরেডি এক্সিস্ট। তো ওই জন্য এই পোস্টটা ইম্পোর্ট করে নাই। তো অলরেডি এক্সিস্ট না হলে কিন্তু পোস্টটা ইম্পোর্ট করতো। আমি আপনাকে দেখানোর জন্য এখানে অল পোস্টে চলে যাচ্ছি। অল পোস্ট থেকে এই পোস্টটা এখন ডিলিট করে দিব। আমি মুভ টু ট্রাশ দিয়ে দিব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তারপর ট্রাশ থেকেও আমি এটা রিমুভ করে দিব।
তারপর ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিব। এই ফোর্সটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, তো আমরা এখন টুলসে যাই, ইম্পোর্ট করার চেষ্টা করব, ইম্পোর্ট, এরপর রান ইম্পোর্টার, এরপর আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট অথবা ব্রাউজ থেকে আমরা আগে ফাইলটাকে সিলেক্ট করে দিব, সিলেক্ট, ওপেন, আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট। এখন আমরা আগের মতো করে ইউজার সিলেক্ট করব, ডাউনলোড অ্যাটাচমেন্ট দিয়ে দিব অথবা ডাউনলোড অ্যান্ড ইম্পোর্ট ফাইল অ্যাটাচমেন্ট, তারপর সাবমিট। এখন বলতেছে যে ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস, এই যে মিডিয়া ফাইলটাও কিন্তু মিডিয়াটা শুধু ইম্পোর্ট হয় না, কারণ মিডিয়াটা আমাদের সাইডে ছিল বিদায় ইম্পোর্ট করে না থাকলে কিন্তু সে ইম্পোর্ট করে নিত। আমরা এখন পোস্টে চলে যাব, অল পোস্টে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পোস্টটা ঠিক যেরকম ছিল সেরকম কিন্তু এখানে চলে আসছে। এখন টুলস থেকে আমরা ইম্পোর্ট দেখেছি, এক্সপোর্টও দেখে ফেলেছি, তো আমরা এখন সাইট হেলথে চলে যাব। সাইড হেলথ আপনাকে মাঝে মধ্যে সাইড হেলথটা চেক করতে হবে, এটা খুবই ভালো একটা অপশন। এখানে সাইড হেলথ থেকে আপনার সাইডের পারফরমেন্স আপনি জানতে পারবেন। মনে করেন কয়টা প্লাগইন আপডেটের প্রয়োজন, বা আপনার কোনো প্লাগইন কি ক্রিটিক্যাল এরর আছে কি না, এইসব ইনফরমেশান, বা কোনো প্লাগইন কি এই আপডেট দেওয়ার প্রয়োজন কি না, বা কোনো থিমের আপডেটের প্রয়োজন কি না, এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। প্রথমে দেখাচ্ছে যে এখানে একটা দুইটা ক্রিটিক্যাল ইস্যুর কথা বলতেছে ওরা, এখন একটা বলতেছে যে ওয়ান মোর মডিউল আর মিসিং, এই অপশনটি প্রয়োজন হয় না, কিন্তু ওরা বলতেছে যে এটা খুবই ক্রিটিক্যাল একটা ইরোড, দ্য রিকোয়ার্ড মডিউল জিডি ইজ নট ইনস্টলড হ্যাজ বিন ডিসেবলড। এটা আপনার আপনি যদি আপনার হোস্টিং প্রোভাইডারকে দেন এই অপশনটা, ও কিন্তু ইনেবল করে দিবে। এই অপশনটা ইনেবল করা খুবই সহজ, আমরা সেই প্যানেল থেকে করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না যে আপনার স্কিলের উপর এখন গ্যাদার করতে কোনো কিছু, বা আপনার ভারী কিছু আপনাকে দিতে, তো ওই জন্য আমরা এই অপশনটা আপনাকে এখন দেখাচ্ছি না, বা সেই প্যানেল নিয়ে আমরা কিছুই বলতেছি না এখন। তো ওই জন্য এটা যেরকম আছে ওরকম থাকুক। তারপর হচ্ছে ফেজ ক্যাশ ইজ নট ডিটেক্টেড, অর্থাৎ এখানে বলতেছে যে ওরা আপনার ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে কোনো ফেজের জন্য কোনো ক্যাশ নেই। এখন এটা কি, এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন একটা অপশন, যেখানে আমরা ফেজ ক্যাশ অ্যাড করতে পারি, বা আমাদের ভিজিটররা আসলে ফেজের ক্যাশ থেকে কিন্তু সে সাইটটা দেখতে পাবে, যার কারণে এটা ফাস্ট লোড হবে। তো ওরা বলতেছে যে আমাদের সাইটে কিন্তু এখন কোনো ফেজ ক্যাশ প্লাগইন নেই, তো আমরা একটা ফেজের স্পিড অপটিমাইজেশন প্লাগইন অ্যাড করলে কিন্তু এই সমস্যাটি সলভ হয়ে যাবে। তারপর এখানে ওরা আরও 4টা রিকমেন্ডেড ইম্প্রুভমেন্ট বলতেছে, এগুলো করলেও ইচ্ছে না করলেও ইচ্ছে, কিন্তু ওরা রিকমেন্ড করতেছে। যেমন ইউর সাইট ইজ রানিং অন ওল্ডার ভার্সন অফ পিএইচপি 8.2.12 হুইচ শুড বি আপডেটেড, অর্থাৎ ওরা বলতেছে আমাদের পিএইচপি ভার্সনটা আপডেট দেওয়ার প্রয়োজন আছে, ও এখন 8.2 থেকে 8.3-তে যাইতে বলতেছে, ওরা রিকমেন্ড করতেছে, কিন্তু না গেলে আমরা মতে এখানে কোনো সমস্যা নেই। বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এটা কখনোই সমস্যা হয় না, যখন সমস্যা হয় তখন সাইটটা ভেঙে গেলে আপনি দেখতে পাবেন, তবে 8.2 আর 8.3-র মাঝে সমস্যাটা হবে না। তারপর আউটডেটেড এসকিউএল সার্ভার, এখনও আমাদের এখানে হচ্ছে সমস্যাটি হচ্ছে যে আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, এখন লাইভ সার্ভারে কাজ করলে কিন্তু এগুলো আসবে না, আউটডেটেড এসকিউএল সার্ভার এই অপশনটিও আসবে না। তারপর সার্চ ইঞ্জিন, এখন এখানে বলতেছে যে আমরা তো সার্চ ইঞ্জিনের জন্য সাইটটা শো করাচ্ছি না, এটাই এখানে বলতেছে ইউর সাইট ইজ হিডেন ফ্রম সার্চ ইঞ্জিন, অর্থাৎ আমাদের সাইটটা কিন্তু সার্চ ইঞ্জিন থেকে হিডেন আছে, সার্চ ইঞ্জিন আমাদের সাইট এখন শো করবে না। তো আমাদেরকে এটা ইনেবল করতে বলতেছে, আমরা জেনে শুনেই কিন্তু এটা ডিসেবল করে রেখেছি, আমরা অলরেডি এই অপশনটির কথা বলেছিলাম আপনাকে। তারপর হচ্ছে যে ইউর ওয়েবসাইট ডাজ নট ইউজ এসটিটিপিএস, এসটিটিপিএস হচ্ছে যে এসএসএল সার্টিফিকেটের জন্য, তো আমাদের সাইটটা অলরেডি লোকাল হোস্টে বিধায় এই সমস্যাটি হচ্ছে। আর লাইভ সার্ভারে হলে আমরা লাইভ সার্ভারে এসএসএল সার্টিফিকেট সংযুক্ত করা অলরেডি শিখবো, বা এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যায়। তারপর এখানে ফাস্ট টেস্টেড, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা ফাস্ট হয়ে গেছি, তো অর্থাৎ এগুলো ঠিকঠাকই রয়েছে এখানে। তারপর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনফো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ ডাটা কিন্তু পেয়ে যাবেন। এই যে এখানে আমাদের প্রথমেই কিন্তু ওয়ার্ডপ্রেস সম্পর্কে ওরা বলতেছে যে আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সন এটা, ল্যাঙ্গুয়েজ এটা, তারপর হচ্ছে যে হোম ইউআরএল এটা, সাইট ইউআরএল এটা, এখান থেকে পারমালিঙ্কের স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নাই, এসটিটিপিএস নেই, মাল্টিসাইট নেই, তারপরে রেজিস্টার করতে পারবে কিনা তাও না, সার্চ ইঞ্জিনের জন্য আছে কিনা, সার্চ ইঞ্জিন নেই, ওই জন্য ইয়েস দিয়েছে, যে এখানে ডিসকোর্জিং লেখা আছে ওই জন্য। তারপর কমেন্ট স্ট্যাটাস ওপেন আছে, এনভায়রনমেন্ট প্রোডাকশানে আছে, ইউজার কাউন্ট একজন ইউজার আছে, এই যে wordpress.org-এর ফাইল রয়েছে, এই ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তারপরে আরেকটা অপশন হচ্ছে যে এখানে কিন্তু ডাইরেক্টরিস অ্যান্ড সাইজেস, এখানে আপনার সাইডের সাইজ কতটুক, খুবই ইম্পর্টেন্ট এটা। তারপর ডিরেক্টরি সাইজ কতটুক, তারপর প্লাগ ইন ডিরেক্টরিতে সাইজ কতটুক, থিমের সাইজ কতটুক, সব এখানে দেওয়া আছে। টোটাল ইনস্টলেশন আছে হচ্ছে যে 142 মেগাবাইট।
এগুলা অনেক সময় প্রয়োজন হয় সাইট মাইগ্রেট করতে, বা সাইট অনেক সময় সমস্যা হলে আমরা জানতে চাই যে আসলে সাইটটা কতটুকু ভারী, এগুলোর জন্য। তারপর হচ্ছে অ্যাক্টিভেট থিম, কোন থিমটা অ্যাক্টিভেট আছে ওই থিমের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তারপর ইনঅ্যাক্টিভ থিম কয়টা আছে ওই থিমের ইনফরমেশন, অ্যাক্টিভেট প্লাগ ইন কয়টা আছে, তারপর মিডিয়া হ্যান্ডেলিং আছে কিনা, অবশ্যই এখানে এই ইনফরমেশনগুলো থাকবে। তারপর হচ্ছে আরেকটি ইনফরমেশন, আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে সার্ভার। এই যে অনেক সময় আমরা স্পিড অপটিমাইজেশন করার সময়, বা অনেক সময় আমরা থিমের ডেমো ইম্পোর্ট করার সময়, বা অনেক সময় আমরা থিমের সমস্যা পড়লে আমরা এই অপশনগুলো চেঞ্জ করতে হয়। তো এই অপশনগুলো আপনি আগেই জানতে হবে যে আসলে কোনটা কী অবস্থায় আছে। যেমন এখানে বলতেছে যে পিএইচপি পোস্ট ম্যাক্স সাইজ 40 মেগাবাইট বা আপলোড ম্যাক্স ফাইল সাইজ 40 মেগাবাইট। এখন অনেক সময় আপনার এমনও হতে পারে যে আপনি একটা জিপ ফাইল আপলোড করতে চাচ্ছেন যেটা 40 মেগাবাইটের উপরে। তো আপনি এখানে আসি যদি চেক করে দেখেন যে আপনার ফাইল আপলোডের ম্যাক্স ফাইল সাইজ কত, যদি 40 মেগাবাইট দেখেন, বা আপনার যত মেগাবাইট লাগবে তত মেগাবাইট আপনি আপগ্রেড করে ফেলবেন। এটা সি প্যানেল থেকে করা যায় খুব সহজেই। তারপরে ডাটাবেস, এখানে ডাটাবেসের সব ইনফরমেশন দেখাবে, ডাটাবেস হোস্ট কি, ডাটাবেস নেম কি, টেবিল প্রিফিক্স কি, ডাটাবেস চার্ট সেট কি, ডাটাবেস কালেকশন কি, এই যে ম্যাক্স কানেকশন নাম্বার কত, তারপর ওয়ার্ডপ্রেস কনস্ট্যান্ট, এগুলো সব এখানে চলে আসছে। তো এই ছিল হচ্ছে যে সাইট হেলথ। আর তারপরে ইরেজ পার্সোনাল ডাটা, এই অপশনটি কীভাবে কাজ করে। এখান থেকে আপনি ওর যে সকল ডাটা আছে পার্সোনাল ডাটা, এগুলো ইরেজ করে ফেলবেন। তার আগে আপনাকে একটা সেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে কনফার্মেশন ইমেলে। তো কনফার্মেশন ইমেল করার পর তারপর হচ্ছে যে সরি, এটা হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটার জন্য, আর ইরেজ পার্সোনাল ডাটার জন্য কিন্তু আপনি আপনার সবগুলো ডাটা ইরেজ হয়ে যাবে। আর এক্সপোর্ট করলে একটা ফাইল তৈরি হবে, ওই ফাইলে এই যে ওই ইউজারটার ডাটাগুলো তৈরি করা থাকবে। তো আশা করি আপনি বুঝছেন আপনাকে কি করতে হবে বা এটি কিভাবে কাজ করে। যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।